সমতার পথে এগিয়ে যাই একসাথে। অর্থায়নে FCDO, পরিচালনায় ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম অব UNDP বাংলাদেশ। শুনছেন এবং একই সাথে দেখছেন রেডিও স্বাধীন 92.4 FM। আমি রেহান রাসুল আছি আপনাদের সাথে, আর সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের পডকাস্টে সমতার পথে এগিয়ে যাই একসাথে। FCDO এর অর্থায়নে UNDP এর অধীনে পরিচালিত ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম রেডিও স্বাধীনের সহযোগিতায় 16 ডেজ অফ অ্যাক্টিভিজম এগেইনস্ট জেন্ডার বেসড ভায়োলেন্স ক্যাম্পেইনের অংশ হিসেবে 10 পর্বের পডকাস্ট সম্প্রচার করছে, যার মূল উদ্দেশ্য সাধারণ মানুষের মধ্যে লিঙ্গ সমতা এবং নারীর আর্থিক ক্ষমতায়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানগুলোর মূল জায়গাটাই আসলে সমতায়, বৈষম্য থেকে বের হয়ে একদম সমতার দিকে আগানো। আর আজকে আমাদের এই পর্বটা, বিশেষ করে আমাদের এই পর্বের টপিকটা থাকবে হাউ এভরিডে হাসলস ক্যান এফেক্ট দি এফিসিয়েন্সি অফ ওয়েমেন অ্যাট ওয়ার্ক। দৈনন্দিন যেই কাজকর্মগুলো থাকে নারীর, সেটার সাথে তার যে প্রফেশনাল লাইফ, সেটার যে কম্বিনেশন, দুটো মিলে তাকে আসলে কোন জায়গাটায় যেতে হচ্ছে। অফকোর্স আই এম নট দ্য টকার, আই এম জাস্ট দ্য কোয়েশ্চেন্স। আমি শুধু প্রশ্নগুলো করব। আমাদের সাথে দুজন এক্সপার্ট আছেন যারা এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আজকে আলোচনা করবেন। প্রথমেই পরিচয় করিয়ে দিয়ে আমাদের সাথে আছেন তাসনুভা হক, সাইকো সোশ্যাল কাউন্সিলর অর মেন্টাল হেলথ কাউন্সিলর ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, অ্যান্ড আমাদের সাথে আছেন অনুষা চৌধুরী, কো-ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট লেটস টক মেন্টাল হেলথ। কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। অলরাইট, আজকের অনুষ্ঠানটা কিন্তু অনেক মানে যেই পর্বটা, সেই পর্বটা নিয়ে আপনাদের বলতে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ আ স্ক্রিপ্ট নিডেড। এখানে বোধহয় স্ক্রিপ্টের প্রয়োজন পড়বে না। আপনারা সব সময় এই ব্যাপারটা প্রতিনিয়ত হয়তো ফেস করছেন। আমাদের প্রত্যেকটা হাউস হোল্ডে, প্রত্যেকটা জায়গায় যারা এখন শুনছেন, যারা এখন দেখছেন আমাদেরকে, হয়তো ওয়েবসাইটে দেখছেন অথবা আমাদেরকে ডিরেক্ট ফ্রিকোয়েন্সিতে শুনছেন, বা ফেসবুক লাইভে দেখছেন, বা ইউটিউবে দেখছেন, সবাই হয়তো রিলেট করতে পারবেন। যদি আপনি না হন, আপনার মা অথবা আপনার বোন এই ঝামেলাটার মধ্যে আছে, যে বাসার ভিতরে হয়তো সে থাকে, সেও জব করে, তার হাজব্যান্ড বা তার ভাইও জব করে, কিন্তু জবটা শেষ করে বাসায় আসার পরে চায়ের প্রিপারেশনটা অথবা খাবার গরম করাটা মেয়েটাকেই করতে হচ্ছে কোনো এক কারণে। তার ক্ষেত্রে এসেই জামাটা ছুঁড়ে ফেলে রেস্টে চলে যাওয়াটা সম্ভব হচ্ছে না। তো এই যে ব্যাপারগুলো আমরা অভ্যস্ত, যেটা তো মায়েরাই করবে, বোনেরাই করবে, আজকের আসলে মূল টপিকটা এটাই। সো অল দ্য লিসনার্স অ্যান্ড ভিউয়ার্স যারা শুনছেন এই মুহূর্তে রেডিও স্বাধীন 92.4 FM, আমি রেহান রাসুল আজকে এই টপিকটা নিয়ে আমাদের আজকের যে গেস্ট আছেন তাসনুভা হক অ্যান্ড অনুষা চৌধুরী, তাদের সাথে কথা বলবো। তো প্রথমেই জানতে চাই আপনার কাছে, অনুষা ম্যামের কাছে, যে হাউ ডাজ ইট ফিল ওয়ার্কিং উইথ দিস কাইন্ড অফ স্টাফ? এই ব্যাপারগুলো নিয়ে কাজ করতে কতটুকু কমফোর্টেবল ফিল করেন? কতটুকু মনে হয় হাউ মাচ ইউ আর কন্ট্রিবিউটিং টু ইট? মানসিক স্বাস্থ্য নিয়ে আসলে অনেক বছর ধরেই কাজ করে যাচ্ছি। আর মূলত মানসিক স্বাস্থ্য বিষয়ে আমাদের এই সমাজে অতটা মানুষ অ্যাওয়্যার না, কারণ এটাকে সবাই আসলে স্টিগমা হিসেবে দেখছে। আর নারীদের মানসিক স্বাস্থ্য কিংবা কর্মজীবী নারীদের যে মানসিক স্বাস্থ্যটা, এটা নিয়ে আসলে আমরা অতটা বেশি কখনো চিন্তাও করি না, কারণ একসাথে দুইটা সামলানো, সেটা হোক কর্মক্ষেত্র, হোক নিজের সংসার কিংবা পরিবার, এই দুইটা সামলানো আসলে খুবই কঠিন। তো এটার মধ্যে দিয়ে যেতে আসলে নারীদের অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস করতে হয়। এই চ্যালেঞ্জেসগুলো আমার কাছে মনে হয় যে আমরা কখনো নোটিফাই করি না, বাট আমরা যদি ভালোভাবে একটু দেখতে চাই, তাহলে আমি একটা জরিপ নিয়ে কথা বলতে চাই যে বাংলাদেশের লেবার ইনস্টিটিউটের একটা জরিপে দেখা গেছে অলমোস্ট 60% উমেন কোথাও না কোথাও তাদের পরিবার এবং কর্মজীবনের যে প্রেশার, এই প্রেশারের মাধ্যমে তারা অনেক বেশি মানসিক চাপ অনুভব করে। আর এই চাপটা আসলে শুধুমাত্র পরিবার থেকে আসছে তা না, আমাদের যে কর্ম পরিবেশটা থাকে, যেখানে আমরা আসলে কাজ করছি। Well, ma'am, sorry to interfere. That was actually my first question to you. যে how do they balance this? এই যে দুই জায়গার কার্যকলাপ, যেটা দুদিক থেকেই তাকেই দেখতে হচ্ছে। অফিসেও বস আছে, আর বাসায় তো আমি দেখেছি ম্যাক্সিমাম টাইম মেয়েদের বস শুরুতে বাবা মা থাকে, তারপরে হাজব্যান্ড হয়ে যায়, তারপরে ছেলে মেয়ে হয়ে যায়। তো তারা অলওয়েজ আন্ডার আ বস। তো এই জায়গা থেকে যদি একটু ডিটেইলে বলতেন। হ্যাঁ, এই জায়গা থেকে বলতে চাই যে কর্ম পরিবেশটা আমরা যদি দেখি, তাহলে সেখানে আমরা ওই ফ্লেক্সিবল ওয়ার্ক আওয়ারটা পাই না। আমাদের
আমাদের রিমোট কাজ করার কোনো মানে খুব একটা সুবিধা থাকে না। আমাদের ওয়ার্ক এনভায়রনমেন্টটা এরকম থাকে অনেক সময় যে অনেক নারীরা আছে যারা হয়তো ম্যাটারনিটি লিভ নিয়ে আসছে, আসার পর অনেকে চিন্তা করে তাদের প্রোডাক্টিভিটি লেভেলটা কমে গেছে, কারণ এখানে একটা বৈষম্য, হয়তো একটা ছেলে যে জায়গাটাতে ভালো কাজ করতে পারবে কিন্তু একটা মেয়ে সেই জায়গায় ভালো কাজ করতে পারবে না। সো এটা একটা মানসিক চাপ, এই চাপটা কিন্তু আসলে আমরা ওভাবে অনুভব করি না এবং এটাকে ডিফারেন্সিয়েটও করতে পারি না যে একটা নারী যে পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে একটা পুরুষ সেই পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে আসলে যায় না। কারণ কাজের মধ্যেও কিন্তু আমাদের চিন্তা করতে হয় যে বাসায় কি হচ্ছে, কিংবা বাসায় গিয়ে আমাকে কাজ করতে হবে, কিংবা কিছু রেসপন্সিবিলিটি যেটার মধ্যে হয়তো টাইম ম্যানেজমেন্টও আছে, যেটার মধ্যেও আমাদের মধ্যে একটা অপরাধবোধও কাজ করে যে যারা হয়তো ম্যারিড ওমেন তাদের হয়তো বাচ্চা কাচ্চা আছে, তাদেরকে রেখে আসছে, কোনো একটা কমিটমেন্ট দিয়েছে যেটা হয়তো ফুলফিল করতে পারছে না। আবার সেম উল্টাটা যদি আবার জবের ক্ষেত্রে আমরা চিন্তা করে দেখি, আমরা যখন অফিস থেকে বাসায় যাই অথবা তখন আমাদের কিছু ডেডলাইন থাকে অফিসে যে আজকে এক সপ্তাহের মধ্যে হয়তো আমার এই ডেডলাইনটা মিট করতে হবে, কিন্তু আমার কিছু পার্সোনাল কাজ থাকে যেটার কারণে হয়তো আমি ওই ডেডলাইনটাও মিট করতে পারছি না। এই যে দুই জায়গা থেকেই চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটাকে আসলে মোকাবেলা করাটা একটা নারীর পক্ষে অনেক কষ্ট হয়ে যায়। তারপর স্টিল এখানে অনেক কাজ করার সুযোগ আছে এবং অবশ্যই নারীরা যদি একটু সেলফ কনফিডেন্ট ফিল করে এবং সমাজে যদি আমরা একটু দেখি সমাজের নারীদের প্রতি এক্সপেকটেশনটা যে সব কিছু আমরা আসলে পারফেক্টলি করব কিংবা নারীরা পারফেক্টলি করবে। আমরা যদি দেখি একটু নিজেদের ক্ষেত্রেও, আমি যখন একটা কাজ করি আমি চিন্তা করি, কালকে রাতেই আমি চিন্তা করছিলাম একটা কাজ একটা প্রপারলি যদি আমি না করতে পারি তখন আমি নিজেকে চিন্তা করছিলাম যে আমার কি পারফেক্ট ফোবিয়া এই রোগটা আছে, ইজ ইট রিয়েলি পসিবল? তো এই যে আমি নিজেকে চিন্তা করলাম না, এই যে একটা ডিজিজ নিজে চিন্তা করলাম, তার মানে কি এটা একটা সোসাইটাল প্রেশার, আমাকে একটা কাজ করতে হবে যেটা অবশ্যই পারফেক্ট হতে হবে। এরকমটা আসলে না, ব্যাপারটা হচ্ছে আমরা নিজেদের যে সেলফ ডেভেলপমেন্ট, সেলফ অ্যাসেসমেন্ট, আমরা নিজেদের মানসিক স্বাস্থ্যটাকে আসলে ভালো করতে পারি এবং সেলফ কনফিডেন্স ফিল করতে পারি, সোসাইটাল প্রেশারটাকে একটু আলাদা করে দেখে আমার মনে হয় এই চ্যালেঞ্জেসগুলো মোকাবেলা করতে পারি। সো ডে টু ডে লাইফে আসলে আমাদের নিজেদের অ্যাকশন প্ল্যানসগুলো খুব দরকার। আমার মনে হয় যে এই চ্যালেঞ্জেসগুলো একটু যদি দেখি তাহলে হয়তো, অর্থাৎ ইউ আর এমফাসাইজিং অন হোয়াট ওয়েমেন বাই দেমসেলভস শুড অ্যাপ্লাই টু, নিজেদের জায়গা থেকেও তাদেরকেও তাদের মেন্টাল হেলথ বা মেন্টাল হেলথের যে ডিগনিটি লেভেলটা ওইটাকে একটা জায়গায় রাখা। ওয়েল ম্যাম, এবার আপনার কাছে আসবো, তাসনুভা ম্যামের কাছে। আপনি ব্র্যাক ইউনিভার্সিটির সাথে অ্যাটাচড 100% মেন্টাল হেলথ কাউন্সিলর। সো আপনি যেই জায়গাটা থেকে দেখতে পাচ্ছেন সেই জায়গাটা থেকে আমরা অনেকেই দেখতে পাচ্ছি না যে হাউ ইজ ইট ইভলভিং, জিনিসটা শুরু হচ্ছে কোথা থেকে, একদম স্টুডেন্ট লেভেল থেকে ডিসক্রিমিনেশন বলি বা নন প্রিভিলেজড অবস্থান বলি, এই জায়গাগুলো কোথা থেকে শুরু হচ্ছে। সো দ্য কোয়েশ্চেন ইজ যে এটা এই যে হাসেলগুলো তাকে ডাবল হাসেল নিতে হচ্ছে, দুই ধরনের রেসপন্সিবিলিটি। ম্যাম একটা কথা বললেন একটু আগে যে পুরুষকে ওটা চিন্তা করতে হয় না, অথবা পুরুষ ইচ্ছে করেই চিন্তা করে না, দুটোই কিন্তু পসিবল। যে আছে তো কেউ একজন তো মেনটেন করার জন্য আছে, আমি চিন্তা না করলাম চলে গেলাম আড্ডা দিতে, হতেই পারে। এভাবে ফ্যাসিলিটি পেয়ে আমরা বড় হয়ে একসময় কিন্তু এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যে মাথায় সেন্স হিসেবে কাজ করে না। কারণ আমি আমার মাকে দেখেছি এটা মেনটেন করতে, হ্যাঁ আমার বড় বোন তো এটা মেনটেন করবেই, হ্যাঁ আমার মেয়ে তো তার হাজব্যান্ডের কাছে গিয়ে এটা মেনটেন করবেই, এই জায়গাটাতে চলে আসি। সো ওই বেসিক জায়গা থেকে হাউ ডু ইউ মেনটেন দ্যাট, অর হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট, অর হাউ ডু দিস জেনারেশন থিঙ্ক অন দিস? ব্যাপারটা হচ্ছে কি, যখন বলছি যে প্রেশার, দুই দিক থেকে প্রেশার, এই প্রেশারটা ছেলে মেয়ে ভেদে দুই গ্রুপেরই আছে। বাট আমরা যদি দেখি যে এই যে হাউস হোল্ড এবং এখানে জব লাইফ, এই স্পেসটা দেখলে ডেফিনেটলি ছেলে মেয়েদের ক্ষেত্রে আলাদা, ব্যাপারটা একটু হলেও আলাদা। এবং সেটা তো এত সহজ না, শুধু পারিবারিক না, ব্যক্তিগত না, এটা আসলে সোসাইটাল ইস্যু এবং অনেক বছর ধরে চলে আসছে। আপনি যে জায়গাটা গুরুত্ব দিয়ে বলছেন যে যখন আমি আমার ফ্যামিলিকে বেড়ে ওঠার মধ্যে এই পিকচারটা দেখতে পেয়েছি, এটা তো স্ক্রিপ্টেড, আমার ব্রেন স্ক্রিপ্টেড, আমার ব্রেন একদম প্রোগ্রাম। সো আমি খুব যে সচেতনভাবে সবসময় একজন মানে ছেলে বা মেয়ে এটা করছে তা কিন্তু না, এটা কিন্তু অবচেতনভাবেই হয়ে যাচ্ছে, খুব স্পন্টেনিয়াসলি আসছে ব্যাপারগুলো। ইভেন আ ডটার, সে নিজে নারী হলেও সে কিন্তু বাসায় এসে মাকে বকা দিয়ে কথা বলছে, কি ব্যাপার এখনো খাবার রেডি নাই কেন, আমি মাত্র ভার্সিটি থেকে আসলাম, অ্যাজ ইফ মা সারাদিন বসেছিল, ব্যাপারটা তো তা না। সো মানে প্রেশারটা যে শুধু ছেলে করছে মেয়েকে এরকম না, বরঞ্চ আমাদের যে এই যে কনসেপ্টটা, আমরা যে
সোসাইটিতে ছেলে আর মেয়েদের যে রোলগুলোকে যেভাবে দেখি সেটা অনেক অনেক মানে গুরুত্ব সহকারে আসছে, এবং প্রেশারটা ডেফিনেটলি ছেলে মেয়ে দুই গ্রুপ থেকেই আসছে। এক্সেপশন অনেক আছে, বাট মোটা দাগে যদি দেখি যে এই রোলগুলোকে আমরা ভীষণভাবে এক্সপেক্ট করি, যে আমি যেটা আপনি খুব সুন্দর করে বললেন, মেয়েও হয়তো এক্সপেক্ট করে মাকে ডিফারেন্টলি, যেটা বাবার কাছ থেকে এক্সপেক্ট করছিই না। মেয়ে চায় যে মা, বা ছেলে চায় যে মাকে জড়িয়ে থাকতে বাসায় যখন ফিরছে, বাট মায়ের জন্য সেই সময়টা হয়তো খুব টায়ারিং, তারা হয়তো একটু রেস্ট দরকার। সো অ্যাট দ্য সেম টাইম মা হিসেবে তার কিছু ফিলিংসও আছে, সেও করতে চায়। বাট দ্য থিং ইজ যে যখন ওই হয়তো এনভায়রনমেন্টটা অ্যালাউ করছে না যে সে আসলে নিজের মতো কিছু স্পেস নিবে, নিজে একটু রেস্ট করবে, অন্য সব কিছু বাদ দিলাম, রেস্ট করবে, সেটা যখন পাচ্ছে না, তখন কিন্তু আমাদের ভেতরে, মানে মেয়েদের ভেতরে বলি বা যে গ্রুপই হোক না কেন, একটা ডিসকমফোর্ট, একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করে, একটা কষ্ট কাজ করে। সো ম্যাম, এটাই তো মানে এই যে তাদের ওয়ার্ক এফিসিয়েন্সিতে তো এটা 100% এফেক্টিভ, এই মেন্টাল হেলথের যে এই ইস্যুটা। সো আলটিমেটলি আমরা অনেক সময় হয়তো দেখছি একটা মহিলা হয়তো ইললজিক্যাল কারণে একটা চিৎকার করে ফেলছে, বা হঠাৎ হয়তো রেগে যাচ্ছে, অথবা একটা রাশের মধ্যে চলে যাচ্ছে, একটা প্যানিকের মধ্যে থাকছে। অ্যাকচুয়ালি হার মেন্টাল হেলথ ইজ নট ওকে, রাইট? সে ওই রেস্টটা পায়নি, ওই মিনিমাম মি টাইমটুকু যেটা তার নিজের সাথে একটু প্রয়োজন, সেটা হয়তো সে নিজেই এখনো উপলব্ধি করতে পারেনি যে আমার এই মি টাইমটা প্রয়োজন, রাইট? সো এটা কতটুকু এফেক্ট করছে এফিসিয়েন্সি অফ ওমেন? মানে মারাত্মকভাবে এফেক্ট করছে, কারণ যেহেতু বলছি অনেকটা, কিন্তু আপনিও বললেন যে আমাদের অবচেতন মনে থেকে যাচ্ছে, আনকনশিয়াস মাইন্ডে থেকে যাচ্ছে, এবং আনকনশিয়াস মাইন্ড এমন একটা জায়গা যেখানে নাগাল কিন্তু আমরা পাই না, আমরা জানি না আসলে কেন হচ্ছে। কিন্তু আমি যখন আমার হয়তো বাবা হোক, মা হোক, ভাই বোন হোক, কেউ একটা কিছু বলেছে, আমার খুব কষ্ট পেয়েছে, আমি প্রকাশ করতে পারি না, কারণ আমি এখানে প্রকাশ করলে আমি তো আরো উল্টা কয়েকটা বকা খাবো। সো আমি থেমে গেলাম, কিন্তু কষ্টটা তো রয়ে গেল। ওটা যখন আমি হয়তো অফিস এনভায়রনমেন্টে যাচ্ছি, আমার জুনিয়রের উপরে, আমার হয়তো আমি স্টাফের উপরে আমি এক্সপ্রেস করছি, সো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। আবার ভাইস ভার্সা, অফিসের স্ট্রাগলটা আমি নিতে পারছি না, আমি ওখানে রেসপন্ড করতে পারছি না আমার মতো করে, আমি একটু আরাম করতে পারছি না, স্বস্তি পাচ্ছি না, এটা যদি বলি বেটার। ওইটা কিন্তু এসে বাচ্চার উপরে পড়ছে, আমার হাউস হেল্পারের উপরে পড়ছে, মায়ের উপরে পড়ছে, নানা জায়গায়। কারণ আমি তো আসলে মানুষ হিসেবে আলাদা না, আমার রোলগুলো আলাদা, কিন্তু আমি তো একজনই। এবং এটাও কিন্তু আসলে এটা সবার ক্ষেত্রে যে একইভাবে শুধু এক জায়গাটা আর এক জায়গায় পড়বে তা না। হ্যাঁ, কারণ আমাদের এটা ছোটবেলা থেকে প্যাটার্নটা তৈরি হয় যে আমি আমার স্ট্রেসটা কিভাবে রিলিফ করি। সেটা যদি হয় যে আমি অন্য একটা জায়গায় যে রিলিফ করি, তাহলে এটা একটা প্রসেস। এবং অনেক ক্ষেত্রে হয় যে অনেক দিন ধরে কষ্টটা বা বলি রাগ বলি ক্ষোভ বলি এগুলো থাকতে থাকতে জমতে জমতে ডিসস্যাটিসফ্যাকশন এবং এক্সহশন হয় না, কাজ করতে করতে একদমই, এবং সেটা করতে করতে অনেকের কিন্তু মানে সিভিয়ার ডিপ্রেশনে চলে যায়। সো বা খুব অ্যাংজাইটি হয়, একটু ছোট্ট কিছু আছে সামনে, আমার হয়তো একটা দাওয়াত আছে, আমি যাব ওখানে, এটা নিয়ে যে ভাববো প্ল্যান করব, এটা নিয়ে আমার খুব অ্যাংজাইটি হচ্ছে। অথবা অফিসের একটা ছোট্ট কাজ সাবমিট করতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে, তখন ভীষণ অ্যাংশাস লাগছে যে আমি নিতে পারছি না। অ্যাবসলিউটলি। এবং আমি খেয়াল করে দেখেছি যে ইন কেস অফ ওয়েমেন অনেকেই অনেক সিনিক্যাল হয়, যেটা মানে ইচ্ছাকৃতভাবেই হয়তো ওই যেটা আনুষা ম্যাম একটু আগে বললেন যে পারফেকশন, এক্সপেকটেশন অফ পারফেকশন। হয়তো সারাদিনে তার অফিসে কিছু কাজ ভুল হয়েছে, বসের সাথে হয়তো দুটা বকা খেতে হয়েছে যে তুমি এই কাজটা কেন পারফেক্টলি করনি। তো বাসায় আসার পরে হাজব্যান্ড যখন বলছে চায়ে চিনি কেন কম হয়েছে, তার মেজাজটা যাচ্ছে গরম হয়ে, যে সারাদিন কি সবাই আমার ভুলই বের করবা। তো এই জায়গাটা থেকে আরেকটা রেলেভেন্ট কোশ্চেন আছে, আমি আনুষা ম্যামের কাছে যেতাম, কিন্তু তার আগে আরও একবার আপনার কাছে যাই, যে এই যে ফ্যামিলি, ওয়ার্কিং ওয়েমেন, ওয়ার্ক প্লেস, এই টোটাল ব্যালেন্সটা আসলে যদি আমরা একটু চিন্তা করি, what are the ways, কিভাবে ব্যালেন্স করা যায়? এক্সটার্নাল সাপোর্টের তো ব্যাপার আছেই, অফকোর্স অফিস এনভায়রনমেন্ট অ্যান্ড ফ্যামিলি এনভায়রনমেন্ট, তারা যদি সাপোর্টটা দেয়, একটু বুঝতে পারে, দ্যাটস এক্সটার্নাল কেস। কিন্তু একজন নারী, তার ভেতর থেকে অনুভূতিটা কি আসতে পারে, বা তার কার্যকলাপটা কি আসতে পারে, যেটা থেকে সে মেন্টালি স্ট্রেস ফ্রি ফিল করবে, যে না থাক, একটু পাত্তা না দিয়ে এটা দেখবো না পরে। এই অ্যাটিটিউডটা আমি অনেক নারীর ভিতরে পাই না। দে আর অলওয়েজ প্যানিকড, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ডু ইট, আই হ্যাভ টু ফিনিশ ইট। এই জিনিসটা আমি আমার বোন মাদের মধ্যেও দেখেছি। সো হাউ ডু ইউ গেট আউট অফ ইট, হাউ ডু ইউ ব্যালেন্স ইট? সো একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আপু মেনশন করলেন সেটা তো আছেই, পাশে যদি অ্যাড করি, আমাদের কিন্তু সোসাইটি এক্সপেক্ট করে যে মেয়েরা খুব প্লিজ করবে, অন্যদেরকে খুশি রাখবে, সবার কথা মেনে চলবে, এবং যার যেটা প্রয়োজন সেটা সার্ভ করবে। এটা যে কোনো এনভায়রনমেন্টই, মানে মেয়েকে ওভাবে এক্সপেক্ট করছে, তারা একটু লো ভয়েসে কথা বলবে,
অ্যাকসেপ্টিং হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে, এই জায়গাগুলো বেশি এক্সপেক্ট করে। এবং বেড়ে ওঠার মধ্যেই ওটা কিন্তু আছে, আমরা ছোটবেলায় ওভাবে মানে শিখিয়েছে আমাদেরকে এভাবে। সো যেটা হয় যে আমরা কিন্তু মানে মেয়েরা দেখা যায় যে অন্যকে প্রায়োরিটি দিতে চেয়ে আমার যে আসলে কি দরকার এটাই অনেক সময় ভুলে যাই। এবং আমার যে আসলে একটু ব্রিদিং স্পেস দরকার, আমি আমার পছন্দের পেস নিতে পারি, আমি হয়তো খাবার প্লেটে আমার পছন্দের আইটেমটা আগে চুজ করতে পারি, এই অপশনটা নিয়ে কখনো অ্যাওয়ারই না। সো নিজেকে আসলে হারিয়ে ফেলি কোথায় যেন, যে আমি আসলে কে, আমি আসলে কি চাই, আমি আসলে কি ভালোবাসি, এই সেলফটা না অনেকের ক্ষেত্রে খুব কোথায় যেন চলে গেছে। এই হারিয়ে যাওয়া সেলফটাকে আসলে খুঁজে না পেলে বা ওর সাথে কানেকশন না থাকলে হয় না, সবই করছি আসলে কিন্তু দিন শেষে স্বস্তিটা হচ্ছে না। সো নিজেকে প্রায়োরিটি দেওয়া। এবং আপু যেটা বলছিল যে আমাদেরকে কাজটা কিন্তু আসলে ওমেনকে নিজেকেই করতে হবে অনেকটা। চারপাশের সারাউন্ডিংস অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা ইগনোর করার কোনো সুযোগই নাই। অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেরাই অনেক সময় বুঝতে পারি না যে আমি আসলে কি চাই, আমি আমার এগেনস্টে যে হয়তো কথা বলছি। সো ট্রু, সো সাচ এ গুড পয়েন্ট। আমরা মোস্ট অফ দ্য টাইম ওয়েমেন দেখা যায় যে আমার বাবা এমন পছন্দ করে দেখে আমি এমন ড্রেস আপ করছি, আমার বাসায় এই খাবারটা সবচেয়ে বেশি আনা হয় দেখে আমি এটা খাচ্ছি, আমার ছেলে এমন শাড়ি পরা পছন্দ করে না এই জন্য আমি এখন আর পরি না, বা এই ধরনের। তারা ভুলে গেছে যে 24 বছর বয়সে একটা 48 বছর বয়সের মহিলাকে দেখা যায় যে তার 24 বছর বয়সের যে তুই ফ্রেন্ডগুলো ওগুলো 30 বছরের মধ্যে হারিয়ে গেছে, তার নিজের কোনো আড্ডা মারার জায়গা নেই। সে তুই করে কথা বলতে আমরা কয়টা মাকে দেখি যে ফোন করেছে একটা বান্ধবী, খুব আরাম করে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, আমরা কিন্তু এই জিনিসটাও দেখি না। সো হোয়াট দে হ্যাভ বিকাম অ্যান ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, আ মাদার অর আ ডটার অর সামথিং অর অ্যান এমপ্লয়ি, বাট দ্য সেলফ, তার নিজের মধ্যে কিন্তু এই ব্যাপারটা নেই। এই ব্যাপারটা নিয়ে আমরা যেমন কথা বলছি, সাধারণ মানুষেরও কিন্তু একটা মতামত থাকে। আমাদের কাছে কিছু ফুটেজ আছে যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে সাধারণ কিছু মানুষ, একটা মিনিমাম সার্ভের মতন সাধারণ মানুষ এই ব্যাপারটাকে কিভাবে দেখে, এই যে ব্যালেন্সটা, যে ফ্যামিলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম প্রফেশন, এই দুটোর ব্যালেন্সটা সাধারণ মানুষ কিভাবে দেখে। চলেন আমরা একটু ফুটেজগুলো দেখে আসি, তারপরে আবারও আমরা গেস্টদের সাথে থাকবো এবং তাদের সাথে কথা বলবো। আপনারা শুনছেন এবং একই সাথে দেখছেন রেডিও স্বাধীন 92.4 FM। এখন সেকাল থেকে আমাদের প্রথাটা যে চলে আসতেছে, হয়ে আসতেছে যে নারী ঘরের কাজ করবে, এইটাই সবার মেন্টালি চলে আসছে আর কি। যার জন্য এখন বেসিক্যালি পুরুষরা এটা নিতে পারে না যে নারীরা বাইরের কাজে শুধু করবে, ঘরের কাজ করবে না। আর আসলে এটা ঠিক না। আসলে নারী ঘরের কাজও করতে পারে, বাইরের কাজও করতে পারে। সেম যদি এটা পুরুষরা যদি মেনে নিতেও তাহলে খুব ভালো হতো, যে পুরুষরাও এটা করবে, যে পুরুষরাও ঘরের কাজ করতে পারে, বাইরেরও কাজ করতে পারে। এইরকম যদি একটা মেন্টালিটি যদি থাকতো তাহলে মেবি এই সমস্যাটা থাকতো না আর কি। অ্যাকচুয়ালি ঘরও নারীর, অফিসও নারীর, দুইটাকেই মেনটেন করতে হবে। বাট একটু তো সমস্যা হয়, সকালে ওঠা, বাসা মেনটেন করা, দেন অফিসে আসা, অফিসের টাইমিংয়ে অফিসে আসা, দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। হ্যাঁ, একটু মেয়েরা একটু চাপে পড়ে। ছেলে আমার মনে হয় এক্ষেত্রে যদি তার হাজব্যান্ড যদি তাকে হেল্প করে, যেমন ঘরের কাজের অনেক রকম হেল্প লাগে, সব সংসারের কাজ, বাচ্চা স্কুলে নেওয়া, তারপরে বাজার করা, শপিং করা, এগুলো মেয়েরা খুব বেশি সংসারের কাজগুলো ওরা বেশি করে, কিন্তু হাজব্যান্ডও একটু হেল্প করতে পারে। হাজব্যান্ড হেল্প করলে ওরা একটু রিল্যাক্স নিতে পারে মেয়েরা, যেহেতু ওরা বাইরেও কাজ করে, ঘরেও এসেও কাজ করতে হয়। এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দুজনে কম্প্রোমাইজ করে কাজটা করলে আমার মনে হয় ইজি হবে। একজন নারী হইলেই যে সে তার উপরে সব কিছু চাপাই দেবো সেটা না, কারণ ওখানে দেখা যায় আমি ও তো দেখতেছে যে ওটাও করতেছে, বাসার কাজও করতেছে, আর যদি সে চাকরি করে সেটাও সামলাইতেছে, বাচ্চাও সামলাইতেছে, বাচ্চার স্কুলে আনা নেওয়া সেটাও তার চিন্তা ভাবনা করছে। সব কিছু মিলে দেখা গেল যে ওর সাথে যদি পাশাপাশি যদি তার পরিবারের লোকরা যদি সহযোগিতা করে তাহলে তারা খুব ভালোই করবে। মেয়েদের তো হচ্ছে যেভাবে তারা মানে সে বাইরে যতই কাজ করুক না কেন, তাদের সারাদিন শেষে সেই বাসার দিকটা সামলাতেই হয়। তো বাসায় যখন বাসার যে প্রেশারটা, এটা যদি হচ্ছে মানে থাকে না যে নারী পুরুষ যদি একটু ভাগ করে নেয়, বা প্রতিদিন রান্না বান্নার বা ঘর গোছানো, এই যে দৈনন্দিন কাজগুলো, এগুলো যদি হচ্ছে কিছুরা ভাগ করে নেয়, সেই ক্ষেত্রে তো এই প্রেশারটা একটু কমবে। কারণ আমরা স্বভাবতই, যেহেতু এটা আমাদের পুরুষ শাসিত সমাজ, আমরা জানি যে এই কাজগুলো বেসিক্যালি মেয়েদেরই, এইগুলো মেয়েরাই করে। কিন্তু যদি এটা যদি
যদি আমরা একটু অন্য চোখ থেকে দেখতাম, আই থিঙ্ক সো আমরা বাইরের কাজটা সমানভাবে আরও ভালো করে কাজ করতে পারতাম। আমাদের মনে হয় যে আসলে আমরা অফিস করার পরে, অফিস শেষে বাসায় যাওয়ার পরে মানে আমাদের যারা আছেন আর কি লাইফ পার্টনার হিসেবে, তো তারা যদি আসলে আমাদের সাথে একটু কনসিডার করে বা আমাদের সহযোগিতা মানে সাংসারিক কাজে যদি একটু সহযোগিতা করে, সেক্ষেত্রে আসলে মানে একটু ভালো হতো আর কি আমাদের জন্য, আমার দৃষ্টিকোণ থেকে এটা আছে। নারী পুরুষ সবাই সব কিছু চাইলে পারে, কিন্তু আমাদের দেশের সিস্টেমটা হলো বাইরে কিন্তু দেখেন হাজব্যান্ড ওয়াইফ দুজনই অফিসও করতেছে বাসাও করতেছে, কিন্তু আমাদের দেশে কি হয় হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করলে, আমি নিজেই দেখেছি ওয়াইফ কিন্তু যখন বাসায় আসে তাকে রান্নাও করতে হয়, বেবি থাকলে তার টেক কেয়ারও করতে হয়, সব কিছু করতে হয়, ইভেন দেখা যায় অনেক সময় কথাও শুনতে হয়। সো মেয়েদের ক্ষেত্রে আসলে মেয়েদের কষ্ট কবে যাবে কি হবে জানি না, তবে আমার মনে হয় নিজে থেকে চেঞ্জ করা উচিত। আমি নিজেকে চেঞ্জ করে ফেলেছি, আমি এখনও আনম্যারিড। সো আমার মনে হয় যে মেয়েদের আগে নিজেকে স্ট্রং করা উচিত, তারপরে বিয়ে থাওয়া এগুলো করা উচিত, নিজের পায়ে আগে দাঁড়ানো উচিত। সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, আপনি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে পারেন, বিজনেস করে। এখন তো আসলে আমাদের দেশে অনেক ইজি হয়ে গেছে বিজনেসটা মেয়েদের জন্য, ফেসবুক বলেন লাইভে বলেন, মেয়েরা এখন অনেক আগায় গেছে। আমি আশা করি আস্তে আস্তে আরও আগায় যাবে। ওয়েল, আপনারা স্টিল শুনছেন রেডিও স্বাধীন 92.4। আমরা একটু দেখলাম মানুষ কি ভাবছে এই বিষয়গুলো নিয়ে, এবং সেটা শুনতে শুনতেও আমার মাথায় বেশ কিছু প্রশ্ন আসলো, সেগুলোতেও আমরা যাব। তো বেসিক কোশ্চেন যেটা আমার কাছে আছে সেটার বাইরে গিয়ে আমি আনুষা ম্যামকে একটা প্রশ্ন করতে চাই। এই যে বারবার কিছু কথা কিন্তু আমরা শুনতে পাচ্ছি প্রতিজনের কাছ থেকে, ব্যালেন্স, তাই না? তো এই ফ্যামিলির ব্যাপারটাও শুনতে পাচ্ছি, ওয়ার্ক প্লেসের ব্যাপারটাও শুনতে চাচ্ছি। একটা জায়গাতে মনে হয় আমরা একটু এড়িয়ে যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে ওভারঅল অ্যাম্বিয়েন্সের সিকিউরিটিটা কতটুকু। মেয়েদের জন্য কিন্তু অনেক বড় একটা ব্যাপার হয়ে যায়, অফিস থেকে আমি ট্রান্সপোর্ট পাবো কিনা, এতটার মধ্যে আমি বের হতে পারবো কিনা, যেই লিমিটেশনটা কিন্তু ছেলেদের মধ্যে নেই। বিকজ আমরা জানি, যেহেতু সরি টু সে বাট রেগুলার অনেক রকমের সোশ্যাল সিকিউরিটির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো এই ক্ষেত্রে এটা কি মেন্টাল হেলথের উপরে এফেক্ট করে? আনুষা ম্যাম যদি একটু বলতেন। অবশ্যই হ্যাঁ, কারণ হচ্ছে আমি প্রথমেই বলেছি যে ফ্লেক্সিবল অফিস আওয়ার, এই কথাটা, কারণ আমরা এখন একটু আগেই দেখলাম যে একজন বলছিল যে ঠিক সময়ে অফিসে পৌঁছাতে হবে 10টার মধ্যে। সো 10টা কিন্তু রেগুলার না, 9 to 5 যেটা আমরা সাধারণত এটাই আমাদের ওয়ার্কিং আওয়ার হয়ে থাকে। আমি খুব রিসেন্টলি একটা ব্যাংকে গেলাম, সেখানে দেখলাম যে তখন আমি পৌঁছাতে 5:30 বেজে গেল, কিন্তু দরজাটা বন্ধ, পেছনের দরজা দিয়ে আপনি ব্যাংকে ঢুকতে পারছেন। সো যে আমার কাজটা করছেন উনি একজন নারী ছিলেন, তো অলমোস্ট প্রায় 1 ঘন্টা মতো উনি আমার কাজ করেছিলেন। তখন আমি বললাম যে আপনাদের অফিস আওয়ার তো শেষ হয়ে যাওয়ার কথা। বল কি না আপা, যেতে যেতে 8টা বেজে যাবে, 7টা বাজবেই। এই যে বললো 7টা বাজবে, আমাদের যে ফ্লেক্সিবল অফিস আওয়ারটা সেটা যদি একটু অ্যাকচুয়ালি ওই টাইমটা মেনটেন করা হয়, অথবা কোনোভাবে যদি রিমোট জবেরও ব্যবস্থা থাকে, যেটার কারণে আমাদের এই মেন্টাল প্রেশারটা ওয়ার্ক লাইফে একটু কম হতে পারে, আমার কাছে মনে হয় এই পয়েন্টটা উল্লেখযোগ্য। এখান থেকে আমি একটু বার্ন আউটের কথায় আসতে চাই। ওখানে অনেকে বলেছে যে দেখলাম আমরা নিজেদেরকে আসলে চেঞ্জ করতে হবে, কিংবা নিজেদের জন্য স্টেপ নিতে হবে। আমরা যখন অফিসে কাজ করে অনেক বেশি পরিমাণ মানসিক চাপের মধ্যে দিয়ে যাই, তখন এই যে বার্ন আউট রেটটা এটা কিন্তু দিন দিন বাড়ছে। আমরা ইউএন এর একটা জরিপ থেকেই দেখতে পাই অলমোস্ট 55% এই বার্ন আউট রেটটা বেড়ে গেছে নারীদের মধ্যে। তার মূলত কারণ এটাই, তারা হয়তো সেলফ অ্যাসেসমেন্ট করতে পারছে না ঠিক সময়ে যে আমাদের আসলে টাইম ম্যানেজমেন্ট করা, এই জিনিসগুলো নিয়ে তারা অ্যাওয়্যার না। সো এখানে কোম্পানি একটা খুব গুরুত্বপূর্ণ আসলে ভূমিকা পালন করে। তারা কিছু কিছু কোম্পানি এখন করছে যেটাকে বলা হচ্ছে এমপ্লয়ি অ্যাসেসমেন্ট প্রোগ্রাম। আমরা আমাদের নিজেদের অর্গানাইজেশন লেস্ট অফ মেন্টাল হেলথ থেকে এই প্রোগ্রামটা অলমোস্ট প্রায় 2 বছর ধরে করছি। বিভিন্ন কর্পোরেটস কোম্পানিদের সাথে, ইভেন এনজিওদের সাথেও আমরা করে আসছি, যেখানে আমরা এমপ্লয়িদের তারা কিভাবে তাদের মেন্টাল হেলথকে আসলে ভালো রাখবে, স্পেশালি নারীরা, এবং তারা কিভাবে তাদের ডেইলি লাইফে একটা অ্যাকশন প্ল্যান বানাবে। এখানে বলছিল যে বাচ্চাকে স্কুলে নেওয়া, বাচ্চাকে স্কুল থেকে আনা, তো এখানে আসলে অনেক বড় একটা ভূমিকা পালন করে যে আমাদের ডেইলি লাইফের একটা অ্যাকশন প্ল্যান বানানো, প্লাস কিভাবে আমরা নিজেদের স্ট্রেসটাকে ম্যানেজ করতে পারি। আপা বলেছিলেন যে আমি যখন রেগে যাই, আপনি বলেছেন যে একটা চিৎকার করে ফেললাম, এটা কিন্তু রাগকে ম্যানেজ করা। আমরা কিন্তু অনেকেই জানি না যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট বলতে কিছু একটা আছে, যেটা আমরা নিজেরা চাইলেও করতে পারি, কিংবা প্রফেশনাল এক্সপার্টদের হেল্প, যেমন
আপা যেটা বলেছেন যে এক্সপার্টদের কাছে আসলে আমরা ওভাবে যাই না, কিংবা কখনো আসলে ওভাবে চিন্তা করতে পারি না যে আমারও একজন এক্সপার্ট দরকার কিংবা একটা মেন্টাল হেলথ সাপোর্টার দরকার। অ্যাবসলিউটলি, এই জায়গায় আমি একটু থামাতে চাই, ডিরেক্ট আমি লিসনার এন্ড ভিউয়ারদেরকে বলতে চাই, প্লিজ লিসেন টু হার। এই যে অ্যাঙ্গার ম্যানেজমেন্টের ব্যাপারটা, আপনার নিজের মেন্টাল হেলথ আসলে কি অবস্থায় আছে, সেলফ অ্যানালিসিসের ব্যাপারটা, এটা যদি আপনারা ভোকাল না হন, ইফ ইউ ডোন্ট নো হাউ টু সে ইট অ্যান্ড ওয়্যার টু সে ইট, তাহলে কিন্তু আপনি একজন অসহায় মানুষ, নারীও আমি বলবো না, আপনি অসহায় একজন মানুষ, বিকজ ইউ ডোন্ট নো ওয়্যার টু সিক ফর দ্য হেল্প, রাইট? ইয়েস ম্যাম, প্লিজ কন্টিনিউ। রাইট, সো এই জায়গাটাতে কোম্পানি যদি আমাদের এই যে এমপ্লয়ি অ্যাসেসমেন্ট প্রোগ্রামটা আসলে করে কিংবা নারীদের জন্য উন্মুক্ত করে দেয়, তখন এটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়ায় নারীদের জন্য, যে তারা কোনো না কোনোভাবে এই সাপোর্টটা কোম্পানি থেকে পাচ্ছে। এছাড়াও এই যে অনেক সময় হয় কি অফিস অনেক দূরে, অফিস থেকে আমার বাসায় যেতে, আপনি যে বললেন ট্রান্সপোর্টেশনের ব্যাপারটা, সেইটার ক্ষেত্রেও যদি আমার সময়ের আগে আমার কাজটা শেষ হয়, ফর এক্সাম্পল 5টা বাজে শেষ হওয়ার কথা, আমি যদি 10 মিনিট আগেও শেষ করতে পারি, তখন যেন আমার ওই যাওয়ার সুযোগটা থাকে। একটু ফ্লেক্সিবল হওয়া কিংবা নারীদের প্রতি একটু নমনীয় হওয়া, আর অ্যাপ্রিসিয়েশন এখানে একটা বড় ভূমিকা পালন করছে। আমি যদি একটা ভালো কাজ করি, কেউ যদি আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করে, তাহলে হয়তো আমার কাছে নিজের কাছেই ভালো লাগে। এই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটাতে আমরা অনেক ল্যাক করি, কারণ আমরা বলি না যে অ্যাক্ট অফ কাইন্ডনেস, কাউকে একটা ভালো কথা বললে ওই মানুষটা যে একটু খুশি হবে, ওনার যে একটু ভালো ফিলিংস আসবে, এই জিনিসটা আসলে আমরা বুঝতে পারি না। আমরা সবসময় নেগেটিভ জিনিসগুলোকে অ্যাবজর্ব করি, নেগেটিভ জিনিসগুলোকে হাইলাইট করছি, কিন্তু পজিটিভ জিনিসগুলোকে যদি আমরা আসলে বেশি হাইলাইট করি, তাহলে নেগেটিভিটিগুলো কমতে থাকবে। ওকে, এটা একটা মূলত So these are the initiatives you think a company or an organization or the society should take, মানে যাতে মেন্টাল হেলথের ব্যাপারটা ওই জায়গা থেকে যায়। আমি আরেকটা পয়েন্ট একটু তাসনুভা ম্যামের কাছে যেতে চাচ্ছি। ম্যাম, এখানে একজন একটা অদ্ভুত পয়েন্ট বলেছিল, একদম শেষে যিনি ছিলেন উনি বলছিলেন যে আমি আমাকে ঠিক করে ফেলেছি, আই এম সেলফ সাফিশিয়েন্ট, আই এম সেলফ ডিপেন্ডেন্ট অ্যান্ড আই এম নট ম্যারিড। ইজ দ্যাট আ ব্যালেন্স or is that something else? আমরা কিন্তু আসলে অনেক কিছুই পালিয়ে বেড়াই, মানে পালিয়ে বেড়ানোটা কখনো কোনো মোমেন্টের জন্য হেল্পফুল হতে পারে, বাট সেটা আমি স্পেসিফিক এক্সাম্পলকে বাদ দিয়ে বলছি। অনেক সময় কিন্তু যে সিচুয়েশনটায় আমার স্ট্রেস হয়, আমি ওটা থেকে সরে যাওয়াটা কখনো হেলদি না। ডেফিনেটলি আমি যখন ফিল করছি আই এম কনফিডেন্ট এনাফ টু ফেস, আমি গ্রাউন্ডেড, আমি এটা ফেস করতে পারবো, আমি অ্যাকসেপ্ট করতে পারবো হোয়াট এভার ইট ইজ, সেই সময়টাই কি আসলে গ্রোথের জায়গাটা হিসেবে আমরা বলতে চাই। কারণ পালানো মানে হচ্ছে আমি এটা ফেস করতে চাই না। এবং আমাদের যদি একটু ছোট করে মেনশন করি, ছোটবেলা থেকে দুইটা স্ট্রং পয়েন্ট ছেলে মেয়ে ভেদে শেখানো হয়। একটা হচ্ছে ছেলেদের স্ট্রং হতে হবে, সো তুমি কাঁদতে পারবে না, এটাই তোমার দুর্বলতা, এটা দুর্বলতা, এবং এটা শো করা যাবে না। তুমি যদি অনেক সময় এভাবে বলা হয় যে তুমি যদি কেঁদে ফেলো তুমি কি মেয়ে নাকি, রাইট? সো মেয়েদের জন্য ইমোশন এক্সপ্রেস করাটা, মানে দুঃখ পাওয়াটা নর্মাল হিসেবে ধরা হয়, অ্যাকসেপ্ট করে সোসাইটি। ছেলেদেরকে রাগাটা বা স্ট্রং থাকাটাকে অ্যাপ্রিশিয়েট করে বা অ্যালাউ করে। সো এটা করতে যেটা হয়, ছেলেরা কিন্তু তাদের ইমোশনগুলোকে হোল্ড করে। এই যে অ্যাপ্রিসিয়েশনের কথা আপু বললো, এটা আসে না কিন্তু খুব সহজে মানে হয় না মুখ থেকে, এখান পর্যন্ত ফিল হচ্ছে, বের করতে পারছি না, মানে উই আর নট ইউজ টু ডু দ্যাট। সো মেয়েদের ক্ষেত্রে আবার কি হয়, মেয়েদেরকে একটু ধরা হয় যে ওরা এমনই সবসময়, মানে সবসময় ভালারেবল হয়ে থাকে, কাঁদে বা দুঃখ পেয়ে যায় অল্পতে, সো ওরা অনেক সেন্সিটিভ, এই ধরনের কিছু নোশন তৈরি হয়ে যায়। সো এখান থেকে যে বের হয়ে আসা, এটা একটা প্যাটার্ন দুইটা রোলের ক্ষেত্রে, যেটা কারোর জন্যই হেলদি না। ছেলেদের ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি হার্ট ডিজিজ, স্ট্রোক করা, হাই ব্লাড প্রেশার, এই ধরনের ইস্যু হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশন, অ্যাংজাইটির লেভেলটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তারা এই যে গুমড়ে মরছে এবং হয় না খুব নট হ্যাপি, এই যে জায়গাটা। এবং আমরা ফেসবুক স্ট্যাটাস গুলো যদি খেয়াল করি, ম্যাক্সিমাম মেয়েদের দেখা যায় যে যারা ডিপ্রেশনে আছে, একটা জায়গা থাকে যে আমার কথাগুলো বলার কেউ নেই, হ্যাঁ, কারো কাঁধে মাথা রাখার কাঁধটা আমার নেই, অথচ হয়তো তার ঘরের ভিতরেই তার আপন অনেক মানুষ আছে। এক্স্যাক্টলি। এবং যেটা মিসিং পয়েন্ট সেটা হচ্ছে এই যে আমি দুঃখ পাচ্ছি, কষ্ট পাচ্ছি, এটা যে আমি আমার মতো করে এক্সপ্রেস করব এবং কেউ শুনবে, ওই কোলাবোরেশনটাই কোথায় যেন মিসিং। সেটা ফ্যামিলি লাইফে বলেন, ফ্রেন্ডশিপে বলেন, একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে বলেন। সো আমরা যে দুজন পাশাপাশি আছি, একজন আরেকজনের কথা শুনতে পারি, একজন আরেকজনকে ফিল করতে পারি, ওই স্পেসটা কোথাও যে
মিসিং হয়ে যায়। সো অনেক সময় দেখা যায় অনেক প্র্যাকটিক্যাল ইস্যু যে একটা বাসায় অনেক ধরনের কাজ থাকে, সব ফ্যামিলিতে যে মেয়েকে সাপোর্ট করা হচ্ছে না এমন কিন্তু না। অনেক ফ্যামিলি আছে, আমি আমার 2 বাচ্চাকে বাসায় রেখে আমি যখন কাজে যাই, আমার কিন্তু ওদের দাদু, আমার হাজব্যান্ড, অন্য ফ্যামিলি মেম্বাররা আমি যখন থাকি না তারা মিলেমিশে এটা টেক কেয়ার করে, অন্য কোনো হেল্পার নাই, সব ফ্যামিলি মেম্বার। দ্য থিং ইজ এই যে সিচুয়েশনটা, এই সিচুয়েশনটা শুধু এমন না যে অ্যাটেন্ড করা, বোঝা বা কাজ করে দেওয়াটা সলিউশন না। ব্যাপারটা হচ্ছে তুমি কতটা ফিল করতে পারছো, দ্য মেন্টাল সাপোর্ট। হ্যাঁ, আমি যে এক্সস্টেড এই জিনিসটা আর একটা কেউ যদি বোঝে, ওটাই না অনেকটা আরাম ওখানেই হয়ে যায়। সেটা সহমর্মিতার প্রয়োজন। এক্স্যাক্টলি। সো আমাকে কেউ বুঝুক, আমাকে কেউ ফিল করুক যে আমি আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা যে কোনো মানুষের জন্য অ্যাপ্লিকেবল। এবং অনেক সময় যেটা ল্যাক করে, আমি আসলে নিজেকেই আবার সেই নিজের কথা বলছি, আমি নিজেকেই ফিল করতে পারছি না যে আমি আসলে কতটা টায়ার্ড, আমি আসলে কতটা ডিপ্রাইভড অনেক কিছু থেকে। আমার 5 মিনিটের একটা ব্রেক দরকার, এটুকু আমি ফিল করতে পারি না, বলতে পারি না। ওয়েল ম্যাম, আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। একদম শেষ করার আগে খুব ছোট করে একটা প্রশ্ন করব, যেটা আমি দুজনের কাছ থেকে উত্তর চাই। তো এই যে আমরা একদম শুরু থেকে বলছিলাম যে এগুলো কাইন্ড অফ ট্রেন্ডি হয়ে গেছে, যে ব্যাপারটাই এমন। আমি নিজেই আমার ছোটবেলায় ভাবতাম যে আমার মায়ের শক্তি পৃথিবীর সবচেয়ে বেশি, এই জন্য উনি অফিস থেকে এসেই টাস করে রেডি হয়ে মার্কেটেও চলে যেতে পারছে আমার ঈদের জামা কিনতে, রাতে এসে আবার রান্নাবান্নাও করে ফেলছে। আব্বু তো একটু অলস টাইপের, আব্বু তো শুয়েই থাকবে এই সময়, টাকাটা দিয়ে আব্বু নাই। হ্যাঁ, তো এরকম চিন্তাভাবনা নিয়ে আমরা সবাই বড় হই। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে আমরা তো এটা পাস্ট নিয়ে কথা বলছি বা বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলছি, ভবিষ্যৎটাকে যদি আমরা একটু চেঞ্জ করতে চাই, তাহলে এখনকার যে বাচ্চারা আছে, এখনকার যে নতুন প্রজন্ম আছে, আপনারা দুজনেই যদি একটু একটু করে বলতেন তাদের মাথায় মেসেজটা কি হওয়া উচিত, যে হাউ শুড উই ডু ইট। আমার কাছে মনে হয় যে আমি যেটা আমার জীবন থেকে দেখেছি, আমার বাবা সবসময় তার আমার মার সাথে সবসময় কোঅপারেটিভ। সে যে কাজটাই, ঘরের কাজ হোক, অফিসের কাজ হোক, দে অলওয়েজ ডু ইট টুগেদার। তো আমার কাছে মনে হয় একসাথে যখন আমরা এক কিছু করতে যাই, তখন ওই জিনিসটা আসলে খুব সহজেই করা সম্ভব। সেটা যে কোনো ধরনের ডিপ্রেশনকে আমরা ফেস করতে পারি, এনজাইটিকেও ফেস করতে পারি, যে কোনো ধরনের মেন্টাল হেলথ সাপোর্ট আসলে আমরা পাবো যদি আমরা একসাথে করি। সেটা একজন নারী, একজন পুরুষ, কারণ আমরা যখন সমতার কথা বলি তখন কিন্তু অনেক কিছু আমরা আসলে ওভারলুক করে যাই, কিন্তু সমতার ক্ষেত্রে সব থেকে যেটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের মেন্টাল সাপোর্টের সমতাটা আনতে হবে, যেখানে আমার বুঝতে হবে যে একটা নারী এটা করতে পারে না অথবা একটা পুরুষ এটা করতে পারে না, আসলে করতে পারে। যেমন ছেলেরাও কাঁদতে পারে, সেরকম মেয়েরাও কাঁদতে পারে। সো এই পারসেপশনটা চেঞ্জ করতে হবে, এবং এটাই ছোটবেলা থেকে আমাদের আস্তে আস্তে মানুষের ভিতরে এটা ইন করে যদি দিতে পারি, তাহলে হয়তো বড় হয়ে একজন ওই জায়গাটায় যাবে। ভেরি ওয়েল সেড ম্যাম, আপনার যদি কিছু বলার থাকে। আমি জাস্ট একটা জিনিস বলবো যে বলে না অনেক কিছু হয় না, করতে হয়। ইউ হ্যাভ টু বি দি এক্সাম্পল। হ্যাঁ, কারণ আমি যখন আমার ছেলেকে বা মেয়েকে বলি, দুজনকেই বলি, যে ও জিজ্ঞেস করে, খুব কিউরিয়াস হয়ে দেখে যে ড্রাইভার কিভাবে ড্রাইভ করছে। সো আমি বলি যে বাবা তোমার একটু সময় লাগবে, তুমি ওই বয়সে গেলে তুমিও পারবে। মেয়েকেও সেম কথা বলি যে তুমি তোমার 18+ হলে তখন তুমি ড্রাইভিং করতে পারবে। এই কথাটা শুধু আমি আমার ছেলেকে বলছি না, মেয়েকেও বলছি। সো এই যে ও দেখলো যে ওর ভাইকে যে কথা বলা হচ্ছে, ওকে সেম কথা বলা হচ্ছে। আর আমরা যখন বাসায় খেলি, আমি কিচেনে কাজ করলে দুজনেই আসে আমাকে হেল্প করতে, দুজনকে সেম ভাবে আমি সাথে নিয়ে কাজটা করছি। সো ওরা তো এক্সপেরিয়েন্স করছে এবং দেখছে পাশাপাশি আমার বোন কি করছে আর আমি কি করছি, এটার মধ্যে যে আসলে তেমন কিছু ডিফারেন্স নাই। এই এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্রসেসটা খুব খুব ইম্পর্টেন্ট, কারণ মুখে আমরা যতই বলি না কেন, এটা আসলে আমার কগনিটিভ ব্রেনকে মানে খুব লজিক্যাল থিঙ্কিং দিয়ে হয়তো আমি ভাবতে পারছি আইডিয়ালিস্টিক ওয়েতে, কিন্তু প্র্যাকটিক্যালি করার খুবই ডিফিকাল্ট। একটা ছোট কথা বলবো, এই প্রসেসটা কিন্তু খুব ইন্ডিভিজুয়াল প্রসেস না। ইন্ডিভিজুয়াল গ্রোথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাট এটা একটা সোসাইটাল ইস্যু। একটা কালচার কিন্তু একদিন দুদিনে চেঞ্জ হয় না, এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। সেই অ্যাকসেপ্টেন্সটা ছেলে মেয়ে আমাদের সবারই দরকার। আমরা যদি শুধু বলি যে আমরা খুব ডিপ্রাইভড হচ্ছে, এটা বলে খুব হতাশ হয়ে বসে থাকি, কিছু হবে না। আমাদেরকেও অ্যাক্টিভ হতে হবে, নিজেকে চেঞ্জটা নিয়ে আসতে হবে হাতে ধরে, নিজের জন্য, অন্যের জন্য। সো ওই অ্যাকসেপ্টেন্সটাও থাকা যে খুব
একদিনে অনেক কিছু বদলে যাবে না, বরঞ্চ কীভাবে প্রেজেন্ট মোমেন্টটাকে আমি অ্যাকসেপ্ট করে আমি আমার ম্যাক্সিমাম অপশনগুলো ইউজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেকগুলো সুন্দর সময় আমাদেরকে দিলেন আপনারা। থ্যাংক ইউ অনুষা ম্যাম, থ্যাংক ইউ তাসনুভা ম্যাম, আপনাদের দুজনকেই। আপনাদের এই কথাগুলো আমরা চাচ্ছি রেডিও স্বাধীন 92.4 এর মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক। বিশেষ করে আমি সবাইকে বলতে চাই, আমরা যে এই সময়টা দিলাম এটার পরে তথ্য এক জিনিস, জ্ঞান আরেক জিনিস। তথ্য হয়তো আপনি জানলেন যে এই ব্যাপারগুলো হচ্ছে, সেটা জ্ঞানে পরিণত হবে যখন আপনি সেটাকে অ্যাক্টিভেট করবেন, সেটাকে অ্যাপ্লাই করবেন। ইট ক্যান স্টার্ট ভেরি স্মল। আপনি আজকেই দেখেন না, আপনার ওয়ার্কিং মাদার অর ওয়ার্কিং ওয়াইফ অথবা ওয়ার্কিং সিস্টার, আপনি শুধু 1 কাপ চা বানিয়ে রাখেন তার জন্য, সে বাসায় আসলে 1 কাপ গরম চা পাবে। এই মানুষটা আপনার জন্য কি করে সেটা দেখেন, এবং এটা সে আপনাকে সবসময় দিয়ে আসছে। আপনি তাকে কতটুকু অ্যাপ্রিসিয়েট করেন আপনি কিন্তু জানেন না। একটা ফুল নিয়ে যাওয়া মেন্টাল হেলথের জন্য অনেক বড় ব্যাপার, অ্যান্ড দ্যাট অলসো গোজ ফর ওয়েমেন টু। আপনিও আপনার হাজব্যান্ডের জন্য এমন একটা কিছু করতে পারেন। আমি একতরফাভাবে কোনো কিছুই বলবো না, দেয়ার আর ডিসক্রিমিনেশনস সব দিকেই আছে। তো আজকে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলছিলাম, এই পর্বের 10 পর্বের একটা পর্ব আপনারা এখন দেখছিলেন, সেটাতে মূল কনসার্ন ছিল হাউ এভরি ডে হাসেলস ক্যান এফেক্ট দি এফিসিয়েন্সি অফ ওয়েমেন অ্যাট ওয়ার্ক। সো আপনার আশেপাশে যেই ওয়ার্কিং ওয়েমেনরা আছে, আপনি তাদেরকে কতটুকু মেন্টাল হেল্প দিতে পারেন এবং তাদের কাছ থেকেও মেন্টাল হেল্প নিতে পারেন, মেন্টাল হেলথ ইস্যুটা নিয়ে কথা বলতে পারেন, ভোকাল হতে পারেন, তাদেরকে বলতে দিতে পারেন যে ইয়েস, আই নিড দ্যাট রেস্ট, আই নিড দ্যাট প্লেস, আই নিড টু গো দেয়ার। রিমেম্বার, women especially, it's not a privilege, it's your right to have it. এটাকে প্রিভিলেজ ভাবলে হবে না, তখনই আপনার মনে হবে আমি এক্সট্রা নিচ্ছি। না, আপনি এক্সট্রা নিচ্ছেন না, দিস ইজ ইয়োর রাইট, ইউ ডিজার্ভ ইট। আমরা ছেলেরা কোনো না কোনোভাবে এটা বের করে নিই, আপনারা হয়তো বের করতে পারছেন না। কেন পারছেন না আমি জানি না, এটাকেও আমি বলবো বের করে নিতে পারা উচিত অবশ্যই। তবে আজকে এই পর্বটা এখানেই শেষ করছি, আগামী পর্বতে আবারও কোনো না কোনো একটা এই ধরনের ইস্যু নিয়ে আমরা কথা বলবো। সো থ্যাংক ইউ লিসনার্স অ্যান্ড দ্য ভিউয়ার্স যারা আমাদেরকে দেখছেন। দিস ইজ রেহান রাসুল সাইনিং অফ from Radio Shadhin 92.4.